নমস্কার, ক্যামেরার এপারে আমি রানা সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। ক্যামেরার ওপারে তুহিন বন্দ্যোপাধ্যায়, আমার ব্যক্তিগত বিশিষ্ট বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, স্কুলে একসঙ্গে মারও খেয়েছি। তোর নিশ্চয়ই মনে আছে। বেঙ্গল পলিটিক্সে তোকে স্বাগত। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমাদের একটা ওই ছেলেবেলায় রচনা লিখতে দিত না, এম ইন লাইফ। আমাদের স্কুলে রচনা লিখতে দিত। তাতে আমরা কেউ লিখতাম ডাক্তার হব, কেউ লিখতাম ইঞ্জিনিয়ার হব, কেউ লিখতাম হেন হব তেন হব। আমাদের মধ্যে অনেকেই ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হ্যাঁ, খেলোয়াড়ও হয়েছে হয়তো কেউ কেউ। আচ্ছা, কেউ কেউ সাংবাদিক হয়েছে, লেখক হয়েছে। কিন্তু তুই হলি অভিনেতা। অভিনেতার এই যে হওয়াটা, এটা কি তো ছেলেবেলা থেকেই ছিল? বেঙ্গল পলিটিক্সে স্বাগত। এটা কিন্তু ছেলেবেলা থেকেই ছিল? আবার হ্যাঁ, বেশ কম বয়স থেকে এটা আমার ছিল। আমি নাটক করতাম অ্যামেচার গ্রুপে। আমার নাটকের হাতে খড়ি প্রবাদ প্রতিম মানুষ প্রয়াত অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপর বিভিন্ন অ্যামেচার গ্রুপে নাটক করেছি। আমি কমার্শিয়াল থিয়েটারে করেছি, রঙ্গলা থিয়েটারে। তো ওটা আমার নাটক থেকে ন্যাচারালি কি হয়, অভিনয় করতে করতে গিয়ে ফিল্মের প্রতি আকর্ষণ তো জন্মায়। সে অর্থে আমি স্টুডিও পাড়ায় গিয়ে ভিক্ষা করতে শুরু করলাম, পার দিন যা সবাই করে। আমি একা নই, সব শিল্পীদের এটা করতে হয়। তোর তো প্রথম ছবি বোধহয় পথভোলা। প্রথম, হ্যাঁ, ফার্স্ট ছবি তরুণ মজুমদারের পথভোলা। এবং সেখান থেকেই তুই একটা বেশ দাগ রাখলি আর কি। হ্যাঁ, আমরা 5 জন হিরো ছিলাম। আচ্ছা। আমি, তাপস, প্রসেনজিৎ, অভিষেক, শক্তি ঠাকুর। আর উৎপল আমাদের বলতেন পঞ্চ পাণ্ডব। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ভাবে বেঁচে আছি আমি। বুম্বা তো 100 বছর বাঁচবে। আই মিন প্রসেনজিৎ। হ্যাঁ। তাপস আজকে আমার সঙ্গে নেই, অভিষেক নেই, শক্তি ঠাকুর নেই। পথভোলার 5 আর কি, মানে 5 হিরো। 5 পঞ্চপাণ্ডবের মধ্যে এখন টিকে আছে 2, আমি আর বুম্বা। আচ্ছা, তুই তো অনেকগুলো ভালো ভালো সিনেমায় অভিনয় করিস। অবশ্যই। একটু কয়েকটা ভালো ভালো সিনেমার নাম বলতো। ভীষণ নামে নামে পরিচালকে করেছি আমি উৎপলেন্দু চক্রবর্তীর বিকল্প করেছি, আমি বীরেশ চ্যাটার্জি করেছি, আমি প্রভাত রায়ের করেছি, আমি অঞ্জন চৌধুরী করেছি, আমি তরুণ মজুমদারের নখানা করেছি। আচ্ছা। পথভোলা প্রথম ছিল। আচ্ছা। এবং আমি সম্ভবত প্রথম শিল্পী বাংলা চলচ্চিত্রে হিন্দি সিরিয়ালে, বাংলায় তৈরি হিন্দি সিরিয়ালে আমি হিরো ছিলাম। দেবশ্রী রয় হিরোইন ছিলেন। আচ্ছা। যেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জাদুকরি অবলম্বনে হিন্দিটা হয়েছিল বাঞ্জারান। ওটা 13 পর্বের হয়েছিল। বেদে আর বেদিনীর গল্প। আমি বেদে, দেবশ্রী বেদিনী। আচ্ছা। আর এরকম কোনো বড় বড় অভিনেতার সঙ্গে পাঠ করেছিস? আমি মোরলের সবাইকার সঙ্গে করেছি। শ্রোতা মহিলা হিসেবে সাবুদি, মানে সাবিত্রী চ্যাটার্জি, অবশ্যই সন্ধ্যারা, অনেকগুলো করেছি একসঙ্গে আমরা। এদিকে বেনুদি, মানে সুপ্রিয়াদি, এদিকে মাধবী চক্রবর্তী, এদিকে উৎপলদা, সৌমিত্রদা, এদিকে মোরলের সবাইকার সঙ্গে করেছি। এদের কোনো স্মৃতি মনে আছে? অবশ্যই অনেক স্মৃতি। এরা তোকে তোর অভিনয় দেখে কিছু বলেছিল, এরকম ধরনের কিছু মনে আছে? হ্যাঁ, এটা প্রথম আমাকে ভীষণভাবে আশীর্বাদ করেছিল রাঙাদা, মানে দিলীপ রয়। আজ করি নেই। দিলীপ রয় ভীষণ ভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন। তুমি অভিনয় ছিল না। উৎপল লাভ বারবার আমাকে বলতেন, তুই অভিনয়টা একদম ছিল না ভাই, অভিনয়টা বেশি করে করবে বলতেন। আমাকে প্রচুর এনকারেজ করেছেন। সন্ধ্যাদী প্রচুর করেছেন, তোমরা তো করেইছেন আমার গডফাদার ফিল্ম ইন্ডাস্ট্রি। তো খুব স্মরণীয় কয়েকটা মুহূর্ত আছে কি? খুব স্মরণীয় মুহূর্ত, ভীষণ স্মরণীয় মুহূর্ত আছে। কালিম্পংয়ে শুটিং করছি তরুণ মজুমদারের পরিচালনায়, পথ ও প্রাসাদ। আমি সেখানে উৎপল দত্ত একটা ড্রাইভারের ক্যারেক্টার করেছিলাম। তো কালিম্পং এর রাস্তাগুলো তো ইউটার্ন করে নেমে আসে। কন্টেস্টার গাড়ি আমি চালাচ্ছি, পাশে বসে আছে পলুদা, মানে সৌমিত্র চ্যাটার্জি, পেছনের সিটে উৎপল দা। শর্টের মধ্যে এবার গাড়িটা চালিয়ে নামছি, ব্রেকটা ফেল করে গেছে। আর ব্রেক মারছি বাস, গাড়ি আর থামছে না। আর ওই স্লোপিং তো 2000 ফিট নিচে পড়ে যাবো। উৎপলদা পেছন থেকে আমার জামা ধরে টেনেছে, এদিকে সৌমিত্রদা হাত ধরে টানছে, আর তরুদা অনেক নিচে ক্যামেরারি মাইকে বলে বেড়াচ্ছেন। ওই ইউ টাউনে একটা ক্যালভার্ট থাকে প্রত্যেক জায়গায়, এনি হাও ক্যালভার্টে ধাক্কা মেরে গাড়ি দাঁড় করাও। ব্রেক, হ্যান্ড ব্রেক মারছি, পড়ছে, কোনোভাবে ওটাকে দাঁড় করেছি। হয়তো আর হাফ ফিট এগুলো আমরা খাদ্য সহায়তা পড়ে যেতাম। অভিনয়ে জীবন মানে কত বছরের মানে হলো? 86 ফার্স্ট ছবি পথভোলা। আচ্ছা। আচ্ছা। আজকে তো প্রায় 37 বছর হয়ে গেল। তো এই যে তোর একটা ব্রেক হয়ে গেল, এই যে একটা ধর আজকে তুই আর মানে অভিনয় করিস না, ব্রেক হয়ে গেল। না, করি না। আচ্ছা।
করি না কথা ঠিক না, আমি তো অভিনয় তো আমার অভিনয় করতেই হবে, কারণ আমি ব্যবসা করিনি। মানে এটাই তোর পেটের ভাত। একদম একদম আচ্ছা, একদমই তাই, করিনি না, আমাকে কাজ দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে তোর এই 36 বছরের কেরিয়ার থমকে গেল, তাই তো? একদম একটা জায়গায় এসে থমকে গেল। একদম। তো আমার তো এটাই রোজগারের জায়গা, অভিনয়টা অনেক কষ্ট করে আমি এই জায়গায় পৌঁছেছি। আর প্রায় 135টার মতো ছবি, টেলিফিল্ম, সিরিয়াল করেছি। 58 জন পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি। 58 জন। সর্বোপরি সবকটা পরিচালককে প্রায় আমি কাজ করার সুযোগ পেয়েছি। লাস্ট অনিক দত্ত আমি করেছি। আচ্ছা, ভবিষ্যতের ভূত। তো আজকে অনিক দা চলে গেলেন। ভবিষ্যতের ভূতটা কত সালে রিলিজ হওয়ার কথা ছিল? ভবিষ্যতের ভূতটা কবে রিলিজ হওয়ার কথা? ওটা রিলিজ তো করেছিল, ওটা তো জানি না কেন পরের দিনই ছবিটা হল থেকে তুলে দেওয়া হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে। কবে নাগাদ রিলিজ? ওটা রিলিজ করেছিল 19 সালে। আচ্ছা আচ্ছা। আর লাস্ট আমি করেছি, তারপর আগে করেছি 18 সালে, যেটা হচ্ছে আপনার তোমার ওই অশোক বিশ্বনাথনের আঁধারের আলো, ওটা এই বছর রিলিজ করবে। আচ্ছা। আর একটা করেছিলাম বোম্বা প্রোডাকশন, মানে প্রসেনজিতের মহালয়া, পাঠ করেছিলাম, ব্যাস। আর 2011 পর থেকে জানি না কি কারণে আমাকে কোনো ডিরেক্টর ডাকেননি, বা আমাকে দু একজন অফারও দিয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে আমাকে না করে দিয়েছেন। এটার পিছনে কি মনে হয়? আজকে ক্ষমতার যে হস্তান্তর হলো, তৃণমূলের হাত থেকে ক্ষমতা চলে গেল বিজেপির দিকে, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল, এরা যেটা আবার গিয়ে দেখা যাচ্ছে যে টলিউডে অনেক কথাবার্তা বলছে, শোনা যাচ্ছে যেটা অরূপ বিশ্বাসকে নিয়ে, তার নাকি একটা প্রচ্ছন্ন দাদাগিরি ছিল, তিনিই নাকি নির্দেশ দিতেন কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না, একটা শিল্পীদের একটা তালিকা তৈরি হয়েছিল। এগুলো সম্পর্কে তোর কি বক্তব্য? একদম তাই। এটা নিয়ে আমার একটু যন্ত্রণাও আছে, দুঃখ তো আছেই আছে, কারণ আমি 11 সালের পর থেকে যখন একটা রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গে এলো, অকারণে আমার কাজটা বন্ধ হয়ে গেল। কিন্তু তখন তাপস পাল পেয়েছে, তাপস আমাকে বলেছিল যে তুহিন আমার সঙ্গে চ একটা জায়গায়। আমি কোথায় যাবো বল? তো আমাকে ও নিয়ে গেছিল অরূপ বিশ্বাসের বাড়িতে, মানে অফিস। আচ্ছা আচ্ছা। তো অরূপ বাবু আমাকে দেখে বললেন, হ্যাঁ তাপস, তুহিন বাবু তো আমি জানি অনেক ছবি করেছেন, উনি তো অভিনয় নিশ্চয়ই করবেন, কিন্তু একটা কথা, আমাদের একটা অনুরোধ আছে, যেটা একটু মাঝে মাঝে আমাদের একটু মিছিলে একটু স্টেজে বক্তব্য রাখা, শিল্পী হিসেবে সব শিল্পীরা তো করছেন, আপনিও করুন। আপনার 25 দিন কাজ তো থাকবে, কিছু করার নেই। কিন্তু এটাও মনে রাখবেন, আপনি যদি আমাদের সঙ্গে যোগদান করেন, এই যে মিছিলে একটু হাঁটলেন শিল্পীরা, আপনার রেমুনারেশন আপনি পেয়ে যাবেন। মঞ্চে উঠেছেন, আপনার রেমুনারেশন আপনি পেয়ে যাবেন। আর যদি এগুলো না কোনো কারণে করেন, তাহলে আপনার কাজ পাওয়া একটু অসুবিধা হবে। হ্যাঁ, আমি তাপসকে সঙ্গে সঙ্গে ওনার সামনেই বলেছিলাম, তাপস আমি তোকে বলেছিলাম যে আমি কিন্তু কোথাও যাবো না ডিরেক্টর ছাড়া, তুই বলেছিলি আমাকে চ, তুই দেখ না তোর তো কাজ নিয়ে দরকার রে বাবা। তো আমি দেখ, আমি ওইসব রাজনীতির মধ্যে আমি মানুষ নই, আমি তো অভিনেতা মানুষ রে বাবা, আমি তো এমএলএ এমপি হওয়ার জন্য আসিনি। কোনো রাজনৈতিক মানে চেতনা তোর মধ্যে ছিল, বা তুই কোনো রাজনীতির মধ্যে ছিলি, এরকম কোনো ব্যাপার ছিল কি? না না, সর্বোপরি ব্যাপারটা এটা মানুষকে খুব বেশি করে বলার দরকার যে আমি 1986 আমি আমার জীবনে শুরু করেছি ছবি অভিনয় করা, 2011 অব্দি যে দলে তখন থাকুক না কেন, কেউ কখনো বাংলা চলচ্চিত্রের মধ্যে নাক গলায়নি। কোনো ডিরেক্টর, তখন কি ছিল, একটা ডিরেক্টর ফোন করলেন, তো একটা পাঠ করতে হবে, একটু দেখা করতে হবে, গল্প শোনাতে হবে, ডেট নিয়ে কথা বলতে হবে, অর্থ নিয়ে কথা বলতে হবে, আমরা যেতাম, কথা বলতাম, ওনারা রিয়াজ করতেন, কন্ট্রাক্ট সই করতাম। ডিরেক্টর তখন পিওরলি ছিল ডিরেক্টর মিডিয়া, ডিরেক্টর ঠিক করতে পারতেন কে পাঠ করবে কে না করবে না। হঠাৎ 11 পর চেঞ্জ হয়ে গেল, ডিরেক্টর হাত পা হয়ে গেল বাধা, একটা শক্তি, অদৃশ্য শক্তি, যারা তাদের বলে দেয় না একে নিতে হবে, আর একেই বা কেন নিয়েছেন আমাদের না জিজ্ঞাসা করে। সুতরাং পরিচালকের একটা পরিচালনা করার যে ক্ষমতা, ছবি করার যে ক্ষমতা আর রইল না। এমন হয়েছে আমাকে ডিরেক্টর গল্প শুনিয়েছে, আমার কাছে ডেট নিয়েছে, আমাকে অ্যাডভান্সও করেছে, আমার কাস্টমার মাপটাপ সব নিয়ে নিয়েছে, কনফার্ম হয়ে গেল ডেটে। কিন্তু অদ্ভুত ক্ষমতাতে জানি না কেন, এবারে যেদিকে ডেট শুটিংয়ে তার 3-4 দিন আগে আমাকে আবার ফোন করে জানানো হলো, ভেরি সরি
অ্যাডভান্স টাকাটা ফেরত দেওয়ার দরকার নেই, এটা একটু অসুবিধা হচ্ছে আমাদের। আমি জিজ্ঞেস করি কেন হচ্ছে। তাহলে আজকে এই যে ক্ষমতার পরিবর্তন হলো, এখন যেটা এর আগে একটা দিয়ে বেশি একটা শুরু করেছিল, তুই নিশ্চয়ই খেয়াল করেছিস যে কাউকে ব্যান করা যাবে না, সবার জন্য বলিউড খোলা থাকবে। তারপরে দেখা গেল আজকে যেটা চেঞ্জ হয়ে গেল আর কি, এটা থেকে তোর কি মনে হচ্ছে যে আগামী দিনে তুই এখনো অভিনয় না, অভিনয় আমি করতে পারবো। অভিনয় আমার তো না করার কোনো কারণ নেই, আমি তো অভিনয়টা করতে চাই, ওইটা নিয়েই তো আমি থাকতে চাই, আমার জীবনে ওটা আমার অক্সিজেন ওটা। এখন পরিবর্তন এসছে একটা হলো, কিন্তু সেই পরিবর্তনটা কোথায় গিয়ে পৌঁছবে, কিভাবে পৌঁছবে, এখনো তো পুরোটা তৈরি হয়নি ইনফ্রাস্ট্রাকচার, সেটা একটু অবজার্ভ করতে হবে। হ্যাঁ, কারণ আমি তো আর্টিস্ট ফোরামের মেম্বার প্রথম থেকে, কথা হতো বিভিন্নভাবে, কথা হতো একে কেন আটকানো হচ্ছে, বা শুধু আর্টিস্ট না, টেকনিশিয়ান শুধু, তারাও অনেক আর্টিস্ট টেকনিশিয়ান আত্মহত্যা করেছেন, নিজেদের শরীর নিয়েছেন, রাস্তায় ফুটপায়ে দাঁড়িয়ে তারা স্টল করেছেন, এবং অবর্ণনীয় যন্ত্রণা সেগুলো। এগুলো আমি অনেকবার প্রতিবাদ করার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেট আমাকেই তো ওরা ছেটে দিয়েছিল ইন্ডাস্ট্রি থেকে। তাই তখন তো সংঘবদ্ধ হয়নি মানুষ, আর কোথাও যে একটা প্রেশার করতো, ওরা না, হ্যাঁ, মুখোমুখি হয়তো কেউ বলতো না। আমার জীবনে আমি মানে ঢুকছি, আমাকে এক ভদ্রলোক, আমি তাকে চিনি না, ও দাদা করে আবার ডাকলেন, আমি ঘুরে আপনাকে চিনি না। আপনি কি ব্যাপার, আপনি আমাকে কেন ডাকছেন, আপনি কে? বলো আমি কে আপনি জানেন না? আপনি না, আপনাকে চিনি না, আমি না ডিরেক্টর, না প্রডিউসার, না আর্টিস্ট। বলে আমার নাম সৌরভ বিশ্বাস। সে কে, আপনার কি কাজ? বলে কি আপনি সে খবর নেবেন, কিন্তু আপনি ঢুকে যাচ্ছেন কেন? আপনাকে আমি প্রেফার দেবো না, কেন ঢুকে যাচ্ছি? আপনাকে আমি নতুন দেখছি, আমি 86 এর হিরো তরুণ মজুমদারে, আপনি কি প্রশ্ন করছেন? কমেন্টটা কখন হয়? চলে গেলাম। তো ন্যাচারালি পঞ্জীভূত রাগ হয়তো তৈরি হয়েছিল কোনো কারণে, আমি জানি না। না, আমি 2011 পর থেকে তো করিনি, না, অনেক পরে করেছি, যেটা হচ্ছে ওই অশোক বিশ্বনাথন। আমি অশোককে বললাম, অশোক ভালো বন্ধু আমার, ও তো একটা ইন্টারন্যাশনাল ফেম আছে ডিরেক্টর হিসেবে, আনলেন যে তুই আমাকে নিবি, শুটিং করতে পারবি তো? ওটা তোমার কোনো চিন্তা নেই, আমি উড়িষ্যায় শুটিং করবো, তোমার 1 মাস ডেট চাই, ব্যাস। তুমি আছো, অপু আছো, অপু মানে শাশ্বত। আমরা দুজনে মেন ক্যারেক্টার করেছি আর কি। আধারে আলো না, এই রিলিজ করবে এবছর। হ্যাঁ, অনেক বড় ক্যানভাসের ছবি, ভীষণ ভালো। কামব্যাক কোথায় করলাম, 2-3টে করি, একটা করেছি লম্বা ক্যারেক্টার, তারপর অনেক দত্ত ভবিষ্যতের ভূত, আর ওই বুম্বা মানে প্রসেনজিতের প্রোডাকশনে মহারায়। এগুলোর সময় তুই যেখানে শুটিং করছিলি সেখানে নিয়ে আর তোকে কেউ না, ওখানে কোনো বাধাপ্রাপ্ত হয়নি। আমি পশ্চিমবঙ্গের বাইরে শুটিং হয়নি না, টালিগঞ্জে করেছি, আউটডোর করেছি, ওই বুম্বা মহালয়াটা, আর অনেক দত্তরটা কিন্তু স্টুডিও করেছি, ইন্দ্রপুরের স্টুডিওতে করেছি, ভবিষ্যতের ভূত। অনেক দত্ত মারা গেলেন, তারপরে যেটা শোনা যাচ্ছে যে উনি সুইসাইড করলেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। তোর কি মনে হয়, মানে আচমকা এরকম একটা প্রতিভাবান পরিচালক, একটা এত হাইলি কোয়ালিফাইড ছেলে, সে কেন এরকম? মানে আমি বিশ্বাস করতে পারছি না যে অনিক দত্ত সুইসাইড করেছে। ওরকম একটা আনপ্যারালেল একটা ডিরেক্টর, মানে আগামী দিনে আমার তো দৃঢ় বিশ্বাস ওনার থাকা খুব প্রয়োজন ছিল। আগামী দিনে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের জায়গাটা যদি করতে পারতো, সেটা হচ্ছে অনিক দত্ত। আমার ধারণার কথা বলছি, আমার বস গডফাদার তরুণ মজুমদার ফুললি কমার্শিয়াল একটা ডিরেক্টর, কমার্শিয়াল ছবি করেছেন, গ্রামগঞ্জের ছবি করেছেন। অনিক দত্তর ভাবনাটা কিন্তু মাথা থেকে বেরিয়ে যায়, মানে এরকম একটা ভাবনা মানুষ ভাবতে পারে যে এইটাই অকল্পনীয়, সেটাই ওর ক্রিয়েশন, এবং ওটাই থেকে গেল। আমি বিশ্বাস করি না উনি আত্মহত্যা করেছেন, ডিপ্রেশনে ভুগছিলেন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন এমনি, তারপরে কোনো কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তবে উনি খুব ডিপ্রেসড ছিলেন, এটা ঘটনা আমি রিহার্সাল করার সময় দেখেছি। উনি সব আর্টিস্টকে রিহার্সাল করাতেন, ওরা ফ্ল্যাটের নিচে রিহার্সাল করতাম, তখন কাছ থেকে দেখেছি। উনি হঠাৎ করে লেগেছিলেন, কিন্তু খুব একটা হিউমারাস ম্যান, মানে এত মজাদার কথা বলতেন। এবং সেটা এটা আমার কাছে কষ্টের যে অনিক দত্ত আজকে আমি আমার তো অনিকদার সঙ্গে
4 দিনের সম্পর্ক, 2 দিন রিহার্সাল, 1 দিন শুটিং, 1 দিন ডাবিং, এই হচ্ছে আমার সম্পর্ক। খুব মজাদার। আমি একটা যে ক্যারেক্টারটা করেছিলাম খুব মজাদার ক্যারেক্টার, ভবিষ্যতের ভূতে, এবং খুব আমার খুব প্রিয় করেছিলেন যে তুই অভিনয়টা ছিল না। উনি বামপন্থী মানুষ ছিলেন, তো তা আমি ওকে মজা করে আমিও বলতাম যে আপনি বলছেন বটে, আমি তো অভিনয় করতে চাই, ডিরেক্টর ডাকে কোথায়, আর তো ডাকে না, অজানা কারণে কোথাও একটা দেওয়াল তৈরি হয়েছে হয়তো, আমি জানি না, আমাকে না ডাকলে আমি অভিনয়টা কি করে করবো। আপনি ডেকেছেন, আমি কৃতজ্ঞ, আপনি অনেক দত্ত। যেটা স্বরূপের ব্যাপারটা তুই বললি বা অরূপের ব্যাপারটা বললি, এরকম আর কোনো ব্যাপার ছিল? না, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না আর কিছু। তবে হ্যাঁ, এইটা বলতে পারি যে এরা ইন্ডাস্ট্রিকে কিভাবে গ্রাস করে নিল, এটা আমি একদম ফিল করেছি, বারবার ফিল করেছি আমি। এবং ওরাই অপারেট করতো, মানে অ্যাজ ইফ ওরাই ডিরেক্টর, ওরাই প্রডিউসার, ওরাই সব। যারা প্রডিউসার, যারা ডিরেক্টর, তাদের কোনো সে নেই, এটা আমি লক্ষ্য করেছি। তাহলে তোর কি মনে হয় যে এই ধরনের ব্যাপারটা থেকে যদি টালিগঞ্জ মুক্তি পায়, টালিগঞ্জ অনেক ভালো ভালো সিনেমা করতে পারবে আগামী দিনে? এই যে গ্রাস আর কি, মানে এই যেটা দাদাগিরির মধ্যে দিয়ে যাওয়া, একদম। এবং বোধহয় এই শুটিং ফুটিং করতে গেলে কিছু তোলাফোলা দেওয়ারও কোনো খবর আর খবর দোকানে এসছে যে অমুককে তোলা দিতে হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে দেখা যাক, তো আমার মনে হচ্ছে যে এই যেটা ম্যাসিভ একটা পরিবর্তন হয়ে গেল। এখন একটা নতুন ভাবে সব শিল্পীরা একটু উজ্জীবিত হবে, কাজ পাবে, এবং কাজ পাক, তারা কি করবে, শিল্পীরা বা টেকনিশিয়ানরা কি করবে, তার তো অন্য কোনো উপায় নেই বেঁচে থাকা বা নিজেকে টিকিয়ে রাখা। সংসার আছে, ছেলে মেয়ে আছে, বাড়ি ঘর আছে, রোগ আছে, কি করবে তারা, কত জায়গায় মাথা ঠুকবে, আর তার কাজ পাক। আমি কত কমই পেলাম, কিন্তু আর কাজ পাক, তারা টিকে থাকুক। বেঁচে কতটা থাকবে আমি বলতে পারবো না, তার টিকে থাক, দুপুরে খেতে পাক, এইটুকু খুব আমি আশা করবো এরা করবে। অবশ্যই ভীষণ মুভমেন্টস করে আর্টিস্ট ফোরাম ফর দ্য আর্টিস্ট ফোরাম অলসো ফর দ্য টেকনিশিয়ান, অলসো দুটো সাইডে দেখে আর্টিস্ট ফোরাম। তাহলে তোরও আবেদন এটা, সকলে যেন কাজ পায়, মানে সব হাতে যেন কাজ থাকে। একদম আমাকে পারফেক্ট না থাকে কোনোভাবে, একদম। কারণ আমাকে আজকালে পাপিয়া ফোন করেছে, পাপিয়া তখন এমএলএ হয়েছে টালিগঞ্জের, পাপিয়া আমরা একসঙ্গে কাজও করেছি, সরবরি এমএলএ হয়েছে, আমরা একসঙ্গে পাঠ করেছি, রূপা আমি একসঙ্গে পাঠ করেছি। আমাকে সরবরি পাপিয়া ফোনও করেছে, তুমি তোমার শরীরটা খারাপ ঠিক করে নাও, তোকে এবার স্টুডিও আসতে হবে, পাঠ করতে হবে, আমাকে বলেছে ফোনে, দেখা যাক যাবো। ধন্যবাদ আমাদের বেঙ্গল পলিটিক্সকে সাক্ষাৎকার দেওয়ার জন্য।